একদিকে বাঘের জঙ্গল, আর তার সঙ্গে ভারতের ইতিহাস, আর এই সব কিছুর সঙ্গেই একদম অচেনা টেরিটরি ছত্তিশগড়। বুঝতেই পারছো, একটা রোমাঞ্চক রোড ট্রিপ। আর সেই রোড ট্রিপের প্ল্যান আর তার সব খরচা নিয়ে আজ চলে এসেছি আরও একটা নতুন পর্ব নিয়ে। রেকর্ডিং মোড ট্রাভেলে তোমাদের সঙ্গে আমি প্রদীপ্ত, আর তোমরা আজকে দেখছো ট্রাভেল টপিক। আজকের এই ট্রাভেল টপিকে তোমাদের সঙ্গে আলোচনা করব অমরকন্টক আর আচানাকমারের ট্যুর প্ল্যান আর খরচ নিয়ে। আচানাকমার আর অমরকন্টকের এই ট্যুরটায় আমরা রোড ট্রিপ করে গিয়েছিলাম মে মাসের একেবারে প্রথম সপ্তাহে। এবার তোমাদের বলি আমাদের এই রোড ট্রিপের ফিক্সচারটা কেমন ছিল। সব মিলিয়ে আমরা এই রোড ট্রিপটা করেছিলাম 5 রাত আর 6 দিনের। আমাদের জার্নি ছিল প্রথম দুদিন, তারপর আমরা স্টে করেছিলাম 2 জায়গায় এবং আমরা ফিরেছিলাম প্রায় একই রুট ধরে। প্রথম দিন আমরা স্টার্ট করেছিলাম হুগলি থেকে, আর আমাদের জার্নিটা ছিল ছত্তিশগড়ের অম্বিকাপুরে। এটা সব মিলিয়ে 707 কিলোমিটারের জার্নি। ইতিমধ্যেই হয়তো তোমরা আমাদের সেই পর্বটা দেখেছো আমাদের প্রথম দিনের জার্নির। আমরা এক্সপেক্ট করেছিলাম সময় হয়তো অনেকটাই বেশি লাগবে, মানে প্রায় 15 ঘন্টা হয়তো জার্নি হতে পারে, কিন্তু আমরা খুব আনএক্সপেক্টেডলি 13 ঘন্টা 13.5 ঘন্টার মধ্যে এই জার্নিটা কমপ্লিট করে সন্ধ্যের মধ্যেই অম্বিকাপুর পৌঁছে গিয়েছিলাম। যদি তোমরা সেই জার্নিতে কী কী বিচিত্র অভিজ্ঞতা আমাদের সঙ্গে হয়েছিল সেটা জানতে চাও, তাহলে ভ্লগটা নিচে ডেসক্রিপশানে দিয়ে দিলাম, ওপরে আই বাটনও লিঙ্ক করা থাকলো। এবার চলে আসি আমাদের অম্বিকাপুর থেকে পরের পার্টের জার্নিতে। অম্বিকাপুর থেকে আমরা দ্বিতীয় দিন রওনা দিয়েছিলাম আচানাকমারের উদ্দেশ্যে। ছত্তিশগড়ের মধ্যেই অম্বিকাপুর থেকে আচানাকমারের এই জার্নিটা 232 কিলোমিটারের, এবং এই জার্নিটায় এমনি গুগল ম্যাপ ওয়াইজ তোমরা যদি যাও তাহলে কিন্তু 4.5 ঘন্টা 4.5 ঘন্টার কাছাকাছি সময় দেখায়। যদিও আমরা শ্যুট করতে করতে যাই এবং বুঝতেই পারছো একটা জায়গায় প্রথমবার যাচ্ছি, মানে এক্সাইটমেন্ট থাকে, যার জন্য আমরা মাঝে মাঝে থামি এবং যেরকম হয় রোড ট্রিপ করলে। ফলে এই জার্নিটাতেও আমাদের প্রায় 5 থেকে 5.5 ঘন্টা লেগেই গিয়েছিল এবং আমরা দুপুরবেলা পৌঁছেছিলাম আচানাকমারে। তৃতীয় দিন কিন্তু আমাদের জার্নিতে আমরা আচানাকমারেই যেহেতু আগের রাতে ছিলাম, ফলে সকালবেলা আমাদের দিনটা শুরু হয়েছিল অনেক আর্লি, এবং সেদিন কিন্তু আমরা আচানাকমারের জঙ্গলে সাফারি করেছিলাম। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে ছত্তিশগড়ে যে টাইগার রিজার্ভগুলোতে সাফারি করা যায় তার মধ্যে 3টে টাইগার রিজার্ভ এই মুহূর্তে, একটা নতুন এবছরই যোগ হয়েছে ঘাসিদাস টাইগার রিজার্ভ, তাছাড়া আচানাকমার আছে এবং ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ আছে, যার মধ্যে ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ কিন্তু মাওঅধ্যুষিত অঞ্চলে এবং একটু দুর্গম এলাকা হওয়ায় সেখানে কোনো সাফারির ব্যবস্থা নেই। আচানাকমারে সাফারি হয়, কিন্তু যেহেতু ছত্তিশগড়ের এই জঙ্গলটায় আমরা প্রথমবার গিয়েছিলাম এবং জঙ্গলটা খুবই সুন্দর, কিন্তু আমরা একটাই মাত্র সাফারি করেছিলাম আচানাকমারের জঙ্গলে। ফলে তৃতীয় দিন আমাদের সকালবেলা ছিল জঙ্গল সাফারি, এবং তারপর আমরা আচানাকমার থেকে রওনা দিয়েছিলাম অমরকন্টকের উদ্দেশ্যে। আচানাকমার থেকে অমরকন্টক যাওয়ার দুটো রাস্তা। একটা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে, অর্থাৎ টাইগার রিজার্ভের একদম ভেতর দিয়ে, কিন্তু সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে এখন, কারণ এখন ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে অ্যালাউ করা হয় না। আগে কিন্তু ওই রাস্তাটা দিয়েও দিব্যি যাওয়া যেত। ফলে এখন বেলঘানা বলে একটা জায়গা আছে, আচানাকমার থেকে সেই বেলঘানা ঘুরে অমরকন্টক যেতে হয়, এবং অমরকন্টক স্ট্র্যাটেজিক্যালি তার অবস্থান কিন্তু একদম বলতে পারো ছত্তিশগড় আর মধ্যপ্রদেশ এই দুটো রাজ্যের বর্ডারে। ফলে এই জার্নিটা 104 কিলোমিটারের। রাফলি গুগল ম্যাপ অনুযায়ী তোমরা যদি যাও তাহলে 2.5 থেকে 3.25 ঘন্টা লাগার কথা, কিন্তু আমরা আবারও বলছি যেহেতু আমরা থামতে থামতে শ্যুট করতে করতে গিয়েছিলাম, সেই জন্য তৃতীয় দিন আমাদের এই জার্নিটাতেও কিন্তু সময় লেগে গিয়েছিল 3 ঘন্টার বেশি। আমাদের এবারের রোড ট্রিপে 4 নম্বর দিনটায় আমরা কিন্তু কোনো জার্নি রাখিনি, আমরা নিজেরাই গাড়ি নিয়ে পুরো অমরকন্টক চষে ফেলেছিলাম। এবং আমরা তোমাদের সাজেস্ট করব অমরকন্টক গেলে ডেফিনেটলি তোমরা একটা গোটা দিন কিন্তু অমরকন্টক ঘুরতেই লেগে যাবে। 5th ডেতে আমরা অমরকন্টক থেকে ফিরে এসেছিলাম ডালটনগঞ্জ, অর্থাৎ ছত্তিশগড় থেকে ঝাড়খণ্ড, এবং এই জার্নিটা ছিল 374 কিলোমিটার। মোটামুটি এই জার্নিটার জন্য 8.5 ঘন্টার কাছাকাছি সময় লাগে, যদিও সেদিন আমাদের একেবারে অচেনা রাস্তা, এবং সত্যি কথা বলতে কি রাস্তাটা একটু এমন একটা জার্নি
যেটাই আমরা তোমাদের সবসময় রেকমেন্ড করব যে তোমরা বিকেলের মধ্যে কিন্তু পৌঁছানোর চেষ্টা করো। আমাদের ক্ষেত্রে যদিও সেটা হয়নি, কারণ সন্ধেবেলাও আমাদের ড্রাইভ করতে হয়েছিল। কিছু চড়াই উতরাই, পাহাড়ি, জঙ্গল এরকম টেরেন আছে, এবং সমস্ত টেরেন জুড়ে পুরো রাস্তাটা কিন্তু যে খুব চওড়া হাইওয়ে তাও নয়, অনেক ক্ষেত্রে অনেক গ্রামের রাস্তা এরকম টেরেনও আছে। তো যাই হোক, এই জার্নিটাতেও আমাদের কিন্তু সময় লেগে গিয়েছিল 9 ঘন্টার বেশি। 6 নম্বর দিন, অর্থাৎ আমাদের রোড ট্রিপের শেষ দিন, 544 কিলোমিটারের জার্নি করে আমরা ডাল্টনগঞ্জ থেকে ফিরে এসেছিলাম হুগলিতে। এবং এই জার্নিটার আগে আমরা সকালবেলা কিন্তু ডাল্টনগঞ্জ শহর খানিকটা ঘুরে নিয়েছিলাম নিজেদের গাড়িতে। তোমরাও যদি এইরকম একটা রোড ট্রিপ করো তাহলে শেষ দিনটা এভাবেই ডাল্টনগঞ্জ থেকে ফিরে আসতে পারো। মোটামুটি একটা 12 ঘন্টার ড্রাইভ ধরে চলতে পারো, যদি না রাস্তায় তোমরা থামো বা অন্য কোনো পরিকল্পনা থাকে। অর্থাৎ যদি সকালবেলা 10টা নাগাদও স্টার্ট করতে পারো, 10টা সাড়ে 10টার মধ্যে, তাহলেও কিন্তু রাতের মধ্যে আরামে তোমরা বাড়ি পৌঁছে যাবে। এবার চলে আসি এই যে রোড ট্রিপটার কথা বললাম, সেই রোড ট্রিপটা সম্পর্কে প্রথমেই তোমাদের কিছু টিপস দিতে চাইবো। দেখো, আমরা এই রোড ট্রিপটার জন্য রেখেছিলাম 5 রাত 6 দিন, কিন্তু আমরা রেকমেন্ড করব তোমরা যদি পারো তাহলে কিন্তু 6 রাত 7 দিন রাখার চেষ্টা করো, কারণ তাহলে তোমাদের যে রোড ট্রিপের ফিক্সচারটা সেটাকে তোমরা ফ্লেক্সিবল রাখতে পারবে। তোমাদের যদি জঙ্গল প্রায়োরিটি হয়, অর্থাৎ জঙ্গল বেড়াতে যাচ্ছ সেটাই প্রধান লক্ষ্য হয়, তাহলে কিন্তু তোমরা আচানাকমারে আরও একটা সাফারি বাড়াতে পারো। সেক্ষেত্রে তোমরা চাইলে আচানাকমারে আরও একটা দিন থাকতেই পারো। আবার তোমাদের যদি মনে হয় যে অমরকণ্টক তোমরা খুব ভালো করে ঘুরে দেখবে, তাহলে সেক্ষেত্রে আমাদের রেকমেন্ডেশন থাকবে, অমরকণ্টকে আমরা দূরাচ্ছিলাম কিন্তু তোমরা 3 রাতও থাকতে পারো, কারণ অমরকণ্টকের আশেপাশে এত বেশি সাইট সিইংয়ের স্পট, শুধু অমরকণ্টক ঘুরে দেখতেই বোধহয় 3 বেলাও যথেষ্ট নয়। এবার চলে আসি এই যে রোড ট্রিপ, সেই রোড ট্রিপের আইডিয়াল সময় বা সিজন কোনটা। দেখো, এটা এমন একটা রোড ট্রিপ যেটা কলকাতা থেকে যারা গাড়ি চালিয়ে দূরপাল্লার রোড ট্রিপ করতে অভ্যস্ত তাদের কাছে খুব বিরাট দূরের রোড ট্রিপ কিন্তু এটা নয়। বলতে পারো ঘরের কাছেই, আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড, আর সেটা পেরোলেই ছত্তিশগড়। যদিও ছত্তিশগড় রোড ট্রিপ হিসেবে অনেকের কাছেই একদম অচেনা অজানা একটা টেরিটরি। সুতরাং যারা প্রথমবার যাবে তাদের জন্য অবশ্যই কিছু টিপস দিতে চাইবো। এই আচানাকমারের জঙ্গল কিন্তু জুলাই থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত বন্ধ থাকে বর্ষার জন্য। তারপর অক্টোবর এন্ডে আবার এই জঙ্গল খোলে, অর্থাৎ নভেম্বর থেকে পরের বছরের জুন মাস পর্যন্ত গোটাটাই বলতে পারো সিজন। যদি তোমরা শুধু প্রকৃতি দেখতে চাও, কারণ এই অঞ্চলটায়, এই গোটা টেরেনটা জুড়ে যেহেতু কাছে পিঠে বিন্ধ্য, সাতপুরা এরকম অনেকগুলো পর্বতের রেঞ্জ আছে, ফলে এখান থেকে প্রচুর নদী তাদেরও উৎপত্তি হয়েছে, যেমন নর্মদা, সোন নদী, জহিলা নদী, এবং এত নদী উৎপত্তি হয়েছে বলে এখানে কিন্তু প্রচুর ন্যাচারাল জলপ্রপাত আছে যেগুলো দেখতে দুর্দান্ত। এবং যদি তোমরা শুধু প্রকৃতি দেখার জন্য যাও তাহলে সাজেস্ট করব সব থেকে ভালো সময় হচ্ছে অক্টোবর নভেম্বরের সময়টা, ডিসেম্বর পর্যন্তও ধরতে পারো, কারণ এখানে খুব বিরাট ঠান্ডা পড়ে না। এমনকি জানুয়ারি ফেব্রুয়ারিতেও যথেষ্ট প্লেজেন্ট। অক্টোবর নভেম্বরের এই সময়টায় কিন্তু নদী বা ঝর্ণাগুলো একেবারে পরিপূর্ণ রূপে থাকে বলতে পারো, ফলে সেটা যদি তোমাদের আকর্ষণ করে তাহলে সেটা তোমরা ভাবনা চিন্তা করতে পারো। আর যারা জঙ্গল প্রায়োরিটি রেখে যাবে তাদের ক্ষেত্রে বলবো, যদি বাঘ দেখা প্রায়োরিটি হয় তাহলে কিন্তু একেবারে পিক সামার, যেটা প্রচণ্ড গরম যে সময় থাকে, প্রায় 45, 47, 50 ডিগ্রি অনেক সময় পারদ টাচ করে ফেলে, সেই সময়টা অর্থাৎ এপ্রিল মে মাস, কিছুটা জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত বা মিড পর্যন্ত ধরতে পারো, যদিও জুনের পরের দিকে এখানে কিন্তু প্রাক বর্ষা ঢুকে যায়, এই সময়টা কিন্তু টাইগার সাইটিংয়ের জন্য খুব আইডিয়াল। যেহেতু এই রোড ট্রিপটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে আচানাকমারের জঙ্গল, সুতরাং তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন থাকবে যে আচানাকমারের জঙ্গলে সাফারি করতে গেলে বা যদি তোমরা জঙ্গলে থাকতে চাও তাহলে সেটা কিভাবে বুক করবে। সেটার জন্য কিন্তু ছত্তিশগড় বন দফতরের নিজস্ব ওয়েবসাইট আছে, forest.cg.in, এবং সেই ওয়েবসাইটটার লিঙ্ক এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ওয়েব লিঙ্কটা ধরেই তোমরা কিন্তু সরাসরি সাফারিটা বুক করতে পারবে। এবং এই প্রসঙ্গে তোমাদের বলে দিই, এই সাফারিটা কিন্তু একটা নির্দিষ্ট দিন আগে পর্যন্ত অনলাইনে বুক করা যায়। এই সাফারি বুকিংয়ের পাশাপাশি তোমরা যদি কিভাবে সাফারিটা বুক করবে তার জন্য সরাসরি ফোনে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে চাও, তাহলে তার জন্য এই টোল ফ্রি নাম্বারটাও তোমাদের দিয়ে দিলাম, 1800 233 7000।
এই আচানাকমারের জঙ্গলে সাফারি হয় কিন্তু মূলত জিপসিতে, হুডখোলা জিপসি। যে হুডখোলা জিপসিগুলোয় ছজন সব মিলিয়ে বসতে পারে। অর্থাৎ তোমরা যদি চাও তাহলে এখানে যদি বড় দল হও, বড় গ্রুপ হও, তাহলে একটা জিপসিতে সর্বাধিক ছজন পর্যন্ত ধরতে পারে। আবার তোমরা যদি মনে করো একেবারে হাত পা ছড়িয়ে অনায়াসে সাফারি করবে, তোমরা যদি দুজন বা তিনজন হও, এবং সেক্ষেত্রেও কিন্তু রেকমেন্ড করব তোমরা পুরো জিপসি বুক করে নাও, কারণ সেক্ষেত্রে অচেনা কারুর সঙ্গে তোমাদের সাফারির গাড়ি শেয়ার করতে হবে না। এবার চলে আসি জিপসিতে সাফারির খরচে। আমরা যেহেতু অনলাইনে এই সাফারিটা বুক করেছিলাম ছত্তিশগড় বন দফতরের সাইট থেকে, আমাদের দুজনের একটা ফুল ভেহিকেল জিপসির সাফারির খরচ পড়েছিল ৩৫২০ টাকা। বুঝতেই পারছো, রেকর্ডিং মোড ট্রাভেল মানেই যেহেতু রোড ট্রিপ, ফলে আমরা এই গোটা ট্যুর প্ল্যানটাকে কিন্তু বলছি রোড ট্রিপের নিরিখেই। এর পাশাপাশি তোমরা আর কী ভাবে আচানাকমার পৌঁছতে পারবে, অর্থাৎ আর কোন কোন মোডে ট্রাভেল করা সম্ভব, সেটা যদি তোমরা জানতে চাও, তাহলে আমাদের আচানাকমার জার্নি এপিসোডটা এই ভিডিওর সঙ্গে ডিসক্রিপশানে লিঙ্ক করে দিলাম, তার পাশাপাশি আই বাটনেও লিঙ্কটা দেওয়া রইল। ওই এপিসোডটা তোমরা যদি দেখে নাও, তাহলে ওখানে আচানাকমার পৌঁছানোর সমস্ত যা যা পসিবল রাস্তা আছে, যা যা পসিবল মোড হয়, সব কিছু নিয়ে ডিটেল তথ্য আছে। এবার চলে আসি একেবারে রোড ট্রিপের ডিটেলগুলোয়। আমাদের এবারের রোড ট্রিপে সব মিলিয়ে রাউন্ড অফ জার্নিটা ছিল 2011 কিলোমিটারের, আর আমাদের টোটাল ফুয়েল লেগেছিল এই জার্নিটার জন্য 132.97 লিটার। এবারের এই রোড ট্রিপটায় আমাদের বিভিন্ন জায়গায়, অর্থাৎ তোমরা জানো ঝাড়খণ্ডে পেট্রোলের লিটার একটা অন্যরকম কস্ট, আবার তার পাশাপাশি ছত্তিশগড়ের কস্টটা আলাদা, সব মিলিয়ে আমাদের টোটাল পেট্রোলের জন্য এই রোড ট্রিপে খরচ হয়েছিল 13,321 টাকা। আর এবারের জার্নিটায় আমাদের মোট ফাস্ট্যাগ দিতে হয়েছিল 1310 টাকা। অর্থাৎ সব মিলিয়ে আমাদের এবারের রোড ট্রিপটায় তেলের খরচ এবং তার পাশাপাশি ফাস্ট্যাগ দুটো মিলিয়ে খরচ হয়েছিল 14,631 টাকা। যারা আমাদের মতোই তোমরা রোড ট্রিপ পছন্দ করো এবং নিয়মিত রোড ট্রিপ করো, তারা অনেকেই প্রশ্ন করো, আমাদের কাছে কমেন্টে প্রশ্ন করে জানতে চাও যে দাদা আপনাদের পার কিলোমিটার কস্ট কীরম এলো এবং গাড়ি কত মাইলেজ দিল। অবভিয়াসলি আমি জানি যে সেই পুরনো মারুতি সুজুকির বিজ্ঞাপনটার মতো কিতনা দেতি হ্যায়, এটা হচ্ছে তোমাদের সবাইকার মনে প্রথম এবং প্রধান কৌতূহল। তাহলে সেই কৌতূহলটারও উত্তর দিয়ে দিই। আমাদের এবারের ট্যুরে 7 টাকা 28 পয়সা করে পার কিলোমিটার কস্ট এসছে জিমনিতে। এবং বুঝতেই পারছো, যেহেতু আমরা একেবারে পিক সামারে ট্রাভেল করেছি, ফলে বিস্তীর্ণ অংশ জুড়ে প্রায় গোটা ট্রিপ জুড়েই এসি চলেছে গাড়িতে, সেই অনুযায়ী আমি কিন্তু তোমাদের এই খরচগুলো বলছি। এবং আমরা এবারের রোড ট্রিপে জিমনির থেকে যে মাইলেজটা পেয়েছি বিভিন্ন টেরেন মিলিয়ে, অর্থাৎ এখানে তো কোনো পাহাড়ি টেরেন সেই অর্থে নেই, খানিকটা বলতে পারো টিলা বা মালভূমি যেরকম হয় সেই ধরনের কিছুটা চড়াই উতরাই, বাকিটা সমতলের ড্রাইভ, এই সব কিছু মিলিয়ে অ্যাভারেজে আমাদের এবারের রোড ট্রিপে জিমনি থেকে আমরা মাইলেজ পেয়েছি 15.1 কেএমপিএল। এবার চলে আসি জার্নির ব্রেকআপে, অর্থাৎ আমরা কোথায় করার থাকলাম। প্রথম রাত আমাদের, যেহেতু তোমাদের আগেই বলেছি যে আমাদের এবারের রোড ট্রিপটা ছিল 5 রাত 6 দিনের, প্রথম রাতটা আমরা ছিলাম কিন্তু অম্বিকাপুরে। অম্বিকাপুরে প্রথম রাতে আমরা ছিলাম দ্য অ্যাম্বার হোটেলে। বুঝতেই পারছো এই হোটেলটা বেশ ভালো, প্রায় 3 স্টার, এবং যেহেতু আমরা লয়্যালটি মেম্বারশিপের মধ্যে এই হোটেলটায় ছিলাম একটা অনলাইন সাইট থেকে, যেখান থেকে আমরা প্রায়ই বুক করে থাকি, সেই কারণের জন্য আমরা বেশ বড়সড় একটা ডিসকাউন্টও পেয়েছিলাম। আমাদের কিন্তু এই হোটেলটায় এক রাতের জন্য দুজনের টোটাল থাকার খরচ পড়েছিল ট্যাক্স সহ 1,676 টাকা। ছত্তিশগড় পর্যটনের নিজস্ব ওয়েবসাইট থেকে আমরা বুক করেছিলাম আচানাকমারের বনবাস। কেন বলছি, তার কারণ এটাই আচানাকমার বেড়াতে গেলে তোমাদের কাছে সেরা অপশান। নির্দ্বিধায় তোমরা এটা বুক করতে পারো। এমনিতে আচানাকমার জঙ্গলের আশেপাশে খুব বেশি হোটেল রিসর্ট তোমরা পাবে না, হোমস্টের অপশানও খুবই লিমিটেড, বড়জোর 2-3টে প্রাইভেট রিসর্ট আছে, এবং সরকারি রিসর্টটাই কিন্তু ওখানে সব থেকে সেরা বন্দোবস্ত, যত সুন্দর তত বেশি জায়গা জুড়ে, এবং বলতে গেলে শুধু এই রিসর্টটা ঘুরতেই প্রায় একটা বেলা, এমনকি একটা দিনও লেগে যেতে পারে। আমরা বলছি বাইগা শিবতরাই রিসর্টের কথা।
এই রিসর্টটাতেই আচানাকমার বেড়াতে গিয়ে আমরা ছিলাম এবং আমরা বুক করেছিলাম অনলাইনে। এক রাত থাকার জন্য আমাদের এই রিসর্টে খরচ হয়েছিল ট্যাক্স সহ 2500 টাকা। জার্নির পরের অংশে আচানাকমার থেকে আমরা রওনা দিয়েছিলাম অমরকণ্টকের উদ্দেশ্যে এবং অমরকণ্টক পৌঁছে আমরা সেখানে 2 রাত ছিলাম। অমরকণ্টক এমনিতেই একটা তীর্থস্থান এবং সেই সময় দক্ষিণ ভারতীয়দের একটা উৎসব চলছিল, যার জন্য অমরকণ্টকের বেশিরভাগ হোটেল রিসর্ট কিন্তু সেই সময় ফুল ছিল এবং স্টের ডিমান্ডও প্রচণ্ড হাই ছিল, যার জন্য আমাদের ক্ষেত্রে এই খরচটা একটু বেশি হয়েছিল। আমরা অমরকণ্টকে একদম নর্মদা মন্দির ক্যাম্পাসের প্রায় বলতে পারো ঢিলছোড়া দূরত্বে, মানে 100 গজের মধ্যেই একটা হোটেল নিয়েছিলাম। খুব চমৎকার হোটেলটা ছিল এবং এই হোটেলটা কিন্তু বলতে পারো অন্য সময়, বছরের অন্য সময় তোমরা যদি গিয়ে থাকো তাহলে কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি, কিন্তু এই সময় কস্টিংটা বেশি ছিল। 3500 টাকা প্রত্যেক রাতে আমাদের এই হোটেলটায় লেগেছিল। ফেরার পথে আমরা এক রাত ছিলাম ডাল্টনগঞ্জে এবং এখন ডাল্টনগঞ্জের নাম হয়ে গেছে মেদিনীনগর। আমরা অমরকণ্টক থেকে একটা প্রায় 9 ঘন্টা 9.5 ঘন্টা জার্নি করে একদম সন্ধেবেলা ডাল্টনগঞ্জ পৌঁছেছিলাম। সেখানে আমরা ছিলাম হোটেল চন্দ্রা রেসিডেন্সিতে। এই স্টেটা একটাই মাত্র রাতের জন্য ছিল এবং আমাদের ট্যাক্স সহ পড়েছিল 1661 টাকা। তবে এক্ষেত্রে অবশ্যই তোমাদের বলবো, আমরা কিন্তু ডাল্টনগঞ্জ তোমরা থাকতে চাইলে এই হোটেলটা কোনো মতেই রেকমেন্ড করব না, কারণ ওদের সার্ভিস বা স্টাফেদের বিহেভিয়ার সেটা আমাদের একেবারেই ভালো লাগেনি। ডাল্টনগঞ্জ ছোট জায়গা, খুব বেশি তোমরা ভালো হোটেলের অপশান পাবে না। সেই জন্য তোমাদের সাজেস্ট করব, তোমরা যদি এই ট্যুর প্ল্যান করো, এইভাবেই রোড ট্রিপটা সাজাও, তাহলে কিন্তু অবশ্যই ডাল্টনগঞ্জের স্টেটা আগে থেকে বুক করে নিও এবং হোটেলগুলো একটু ভালো করে দেখে নিও। 5 রাত 6 দিনের এই রোড ট্রিপে সব মিলিয়ে আমাদের শুধু থাকার খরচ লেগেছিল 12,837 টাকা। থাকার পাশাপাশি যে কোনো রোড ট্রিপে বা বেড়াতে গেলেই বাঙালির কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় খাওয়াটা। এবারের রোড ট্রিপে আমরা যেহেতু কোনো হোটেলেই খাওয়ার প্যাকেজ ইনক্লুড করে বুকিং করিনি, ফলে আমাদের খাওয়ার খরচাটা সম্পূর্ণ আলাদা ছিল। সেটাও তোমাদের একেবারে ব্রেকআপের সঙ্গেই বলে দিই। আমাদের প্রথম দিন অম্বিকাপুর যাওয়ার পথে খাওয়ার খরচ হয়েছিল 590 টাকা। অম্বিকাপুরে আমরা যে হোটেলে ছিলাম সেখানে চা, ডিনার এই সমস্ত মিলিয়ে, খাবার জল সব মিলিয়ে আমাদের খরচ হয়েছিল 1290 টাকা। আচানাকমারে আমাদের খাওয়ার খরচ হয়েছিল 1500 টাকা। তার পাশাপাশি অমরকণ্টকে আমাদের খাওয়া দাওয়ার জন্য খরচ হয়েছিল 1670 টাকা। এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখবো যে অমরকণ্টকে আমরা যেখানে ছিলাম সেখান থেকে খুব কাছে পিঠের মধ্যেই বেশ কিছু ভালো হোটেল, রেস্তোরাঁ এগুলো আছে, সেইগুলোতেই মূলত খাওয়া দাওয়া করেছিলাম, যার মধ্যে কিছু রেস্তোরাঁ আমাদের এই যে হোটেল তীর্থম সেখান থেকেই ওরা রেকমেন্ড করেছিলেন। আমরা ফেরার দিন, অর্থাৎ যেদিন আমরা প্রথম রাতে ডাল্টনগঞ্জ ফিরলাম, সেদিন আমাদের টোটাল খাওয়ার পেছনে খরচ হয়েছিল 965 টাকা এবং শেষ দিন যখন আমরা ডাল্টনগঞ্জ থেকে ফিরে আসছি তখন আমাদের খাওয়া দাওয়ার জন্য লেগেছিল 290 টাকা। অর্থাৎ টোটাল সব মিলিয়ে আমাদের এই 5 রাত 6 দিনের রোড ট্রিপে খাওয়া দাওয়ার জন্য খরচ হয়েছিল 6305 টাকা। অমরকণ্টকে থাকা এবং তার পাশাপাশি অমরকণ্টক বিস্তারিতভাবে ঘুরে দেখতে চাইলে তোমাদের রুট প্ল্যান কিভাবে সাজানো উচিত সেটা নিয়ে কিন্তু একটা নয়, আমাদের দুখানা আলাদা ভ্লগ আছে। সেই ভ্লগগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। অমরকণ্টকের পূর্ণাঙ্গ সাইট সিইং তোমরা কিভাবে প্ল্যান করবে, কটা স্পট আছে, কোনটা থেকে কোনটায় তোমরা যেতে পারবে এবং একদিনে সবচেয়ে কম সময় নিয়ে কিভাবে সবচেয়ে বেশি স্পট কভার করতে পারবে, সেটা যদি দেখতে চাও তাহলে সেই পর্বটার লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়ে দিলাম, ওপরে আই বাটনেও পর্বটার লিঙ্ক দেওয়া রইল। এইবার যেটার জন্য তোমাদের এতক্ষণের অপেক্ষা, অর্থাৎ এই 5 রাত 6 দিনের যে রোড ট্রিপ, ছত্তিশগড় রোড ট্রিপ, একেবারে অফবিট একটা সার্কিট যেখানে জঙ্গল আছে, তার পাশাপাশি প্রকৃতিও দুর্দান্ত, সেই সার্কিটটা কভার করতে চাইলে তোমাদের এই রোড ট্রিপে কীরকম খরচ হতে পারে। আমাদের খরচটা একদম ডিটেলে তোমাদের বলে দিচ্ছি। আমাদের এবারের রোড ট্রিপে শুধু সাফারির জন্য খরচ হয়েছে 3520 টাকা। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা কিন্তু মাত্র একটাই সাফারি করেছিলাম আচানাকমারের জঙ্গলে। আমাদের পেট্রোল এবং ফাস্ট্যাগ মিলিয়ে খরচ হয়েছিল 14,631 টাকা। এর পাশাপাশি আমাদের
থাকার খরচ হয়েছিল 5 রাতের জন্য হোটেলে 12,837 টাকা, আর খাওয়া দাওয়ার খরচ হয়েছিল সব মিলিয়ে 6,305 টাকা। সবকটা খরচকে যোগ করে আমাদের এবারের রোড ট্রিপে টোটাল খরচ হয়েছিল 37,293 টাকা। অর্থাৎ তোমরা যদি দুজনে রোড ট্রিপ করো এবং এই রুটটাই ফলো করো, তাহলে কিন্তু 37 থেকে 38,000 টাকার মধ্যে তোমরা এই রকম একটা রোড ট্রিপ কমপ্লিট করে ফেলতে পারো। আমরা ইচ্ছে করেই অন্যান্য বারের মতো এবারের রোড ট্রিপে আলাদা করে কোনো মিসলেনিয়াস খরচের অংশ বললাম না, কারণ এবারের রোড ট্রিপে আমাদের কিন্তু খুব বেশি যে মিসলেনিয়াস খরচ হয়েছে তা নয়। বড়জোর পার্কিং বা কোনো একটা জায়গায় হয়তো ক্যামেরার জন্য চার্জ বা কোনো টিকিট কাটা, সেগুলোর জন্য খুব বেশি করে তোমরা ধরে নিতে পারো 200-300 টাকা বড়জোর খরচ হতে পারে এইরকম একটা রোড ট্রিপে। ছত্তিশগড় রোড ট্রিপ আমার মনে হয় বাংলায় খুব বেশি ইউটিউবে এই সংক্রান্ত কন্টেন্ট তোমরা পাবে না, কিন্তু ছত্তিশগড় নিয়ে তোমাদের অনেকেরই উৎসাহ আছে আমরা জানি, এবং যেহেতু পুজো আসছে এবং তারপর শীতকালের সময়টা অনেকেই তোমরা বেড়াতে যেতে পছন্দ করো, সুতরাং সেই বেড়াতে যাওয়ার ক্ষেত্রে একদম নতুন একটা রুট ছত্তিশগড় কিন্তু দুর্দান্ত হতে পারে। ছত্তিশগড়ের আরও একটা সাইট আছে, সেটা নিয়ে হয়তো পরে কখনো তোমাদের আলোচনা করব। আপাতত এই সার্কিটটা নিয়ে যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে, যে রোড ট্রিপটা নিয়ে আমরা আলোচনা করলাম, এই ট্যুর প্ল্যানটা বা খরচ নিয়ে, অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানিও। যদি এই রকমই কোনো রোড ট্রিপ তোমরা আরও দেখতে চাও আমাদের থেকে, তাহলে ট্র্যাভেল টপিকে সাজেশান দিতে কিন্তু ভুলো না। আপাতত আজ এই পর্যন্তই, আবার ফিরে আসছি পরের পর্বে নতুন কোনো জার্নি নিয়ে।